হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদেবজি চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্লাস 12 ফোর্থ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে চতুর্থ অধ্যায়টি আছে ভারত সরকারের বিভাগসমূহ, এই অধ্যায় থেকে আজকে আলোচনা করব স্থায়ী কার্যনির্বাহী হিসেবে আমলাতন্ত্র অর্থাৎ বিউরোক্রেসি অ্যাজ এ পার্মানেন্ট এক্সিকিউটিভ। এটা হয়ে গেলেই তোমাদের শাসন বিভাগটি কমপ্লিট হবে, তারপর থেকে আমরা আইন বিভাগটি শুরু করবো। ঠিক আছে, দেখো প্রথমে আমরা জানবো যে এই স্থায়ী কার্যনির্বাহী হিসেবে আমলাতন্ত্র, এই আমলা কাদের বলা হয়। প্রথমে জানবো আমলা কাদের বলা হয় বা রাষ্ট্রকৃত কাদের বলা হয়, তারপরে আমলাতন্ত্র কি এটা জানবো, তারপরে এই আমলাতন্ত্রকে কেন স্থায়ী প্রশাসনের অংশ বলা হয় এটাও জানবো, এবং তারপরে এই আমলাতন্ত্রের যে বৈশিষ্ট্য তা আলোচনা করব, এবং শেষে আমলাতন্ত্রের ক্ষমতা ও কার্যাবলী আর ত্রুটি আলোচনা করব। ঠিক আছে, তাহলে দেখো এই যে আমলাতন্ত্র বা বিউরোক্রেসি, আমলাতন্ত্রকে ইংরেজিতে কি বলা হয়? বিউরোক্রেসি। আর এই যে বিউরোক্রেসি এই শব্দটা একটি দুটি ফরাসি শব্দ থেকে এসেছে। কি কি? একটা হচ্ছে বিউরো, ঠিক আছে, বিউরো এর বাংলা প্রতিশব্দ হচ্ছে টেবিল। ঠিক আছে, টেবিল বা ডেস্ক যেটাই বলো। আর ক্র্যাটোস, ক্র্যাটোস অর্থাৎ শাসন। তাহলে এই দুটি ফরাসি শব্দ থেকে বিউরোক্রেসি কথাটা এসেছে। অর্থাৎ বিউরো অর্থাৎ টেবিল বা ডেস্ক, আর ক্র্যাটোস অর্থাৎ শাসন, অর্থাৎ টেবিল কেন্দ্রিক যে শাসন ব্যবস্থা সেটাকে বলা হয় বিউরোক্রেসি বা আমলাতন্ত্র। বোঝা গেল? এখন দেখো যে আমাদের যে বলতে পারো যে শাসন, ভারতের যে শাসন বিভাগ, এই শাসন বিভাগের কিন্তু দুটি অংশ মনে রাখবে। ভারতের যে শাসন বিভাগ এর কিন্তু দুটি অংশ। কি কি? একটা অংশ হচ্ছে স্থায়ী, আরটা হচ্ছে অস্থায়ী অংশ। ঠিক আছে, এখন স্থায়ী আর অস্থায়ী কি কি? স্থায়ী অর্থাৎ এই যে স্থায়ী কার্যনির্বাহী হিসেবে আমলাতন্ত্র, এদেরকে বলা হয় স্থায়ী। আর অস্থায়ী কারা? প্রাইম মিনিস্টার, তারপরে চিফ মিনিস্টার অর্থাৎ প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, উপরাষ্ট্রপতি, এই যে পদগুলি আছে অর্থাৎ মন্ত্রীরা যারা আর কি নির্বাচিত হয়ে আসে, 5 বছর অন্তর অন্তর যারা নির্বাচিত হয়ে আসে জনগণের ভোটের দ্বারা, তারা হচ্ছে অস্থায়ী, তাই না? 5 বছর পরে তাদের আবার নতুন করে নির্বাচনে দাঁড়াতে হবে, যদি না যেতে তাহলে তো আর সেই পদে থাকতে পারবে না, তাহলে এর জন্য তারা হচ্ছে অস্থায়ী। এটাকে বলা হয় রাজনৈতিক অংশ। ঠিক আছে, রাজনৈতিক অংশ অর্থাৎ অস্থায়ী, অর্থাৎ যারা নির্বাচিত হয়ে আসে তাদেরকে বলা হয় রাজনৈতিক অংশ সরকারের শাসন বিভাগের। আর স্থায়ী অংশ কারা? এই যে আমলাতন্ত্র, এটাকে বলা হয় অরাজনৈতিক অংশ, অরাজনৈতিক অংশ। বোঝা গেল? তাহলে ভারতের শাসন বিভাগের দুটি অংশ কি কি? একটা হচ্ছে রাজনৈতিক অংশ, একটা হচ্ছে অরাজনৈতিক অংশ। অরাজনৈতিক অংশ অর্থাৎ যারা নির্বাচিত হয়ে আসে না, যারা বিভিন্ন চাকরির পরীক্ষার মাধ্যমে, প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে যারা আর কি নিযুক্ত হয়, তারা হচ্ছে স্থায়ী, তাই না? কোনো একজন আইপিএস অফিসার বলো, আইএএস অফিসার বলো, তারা যে নিযুক্ত হয় তারা কি 5 বছর অন্তর অন্তর নির্বাচিত হয়ে আসে, ইলেকশনে দাঁড়ায় না? তারা একবার যদি চাকরি পেয়ে যায় তাহলে তারা কিন্তু কাজ করতে থাকে, তারা স্থায়ী। কিন্তু রাজনৈতিক অর্থাৎ যারা নির্বাচনের মাধ্যমে আসে, প্রধানমন্ত্রী বলো, মুখ্যমন্ত্রী বলো, উপরাষ্ট্রপতি বলো, রাষ্ট্রপতি বলো, এই যে পদগুলি আছে, রাজ্যপাল বলো, যেগুলি নির্বাচনের মাধ্যমে হয়, এই পদগুলিতে যারা থাকে তাদেরকে বলা হয় রাজনৈতিক অংশ। ঠিক আছে, তাহলে ভারতের শাসন বিভাগ দুটি অংশ নিয়ে গঠিত, একটা রাজনৈতিক অংশ, একটা অরাজনৈতিক অংশ। অরাজনৈতিক অংশ স্থায়ী হয় আর রাজনৈতিক অংশ অস্থায়ী হয়। রাজনৈতিক অংশ সম্পর্কে আমরা পড়ে ফেলেছি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, এগুলি সম্পর্কে। আর অস্থায়ী আর কি স্থায়ী অর্থাৎ অরাজনৈতিক যে অংশটা আছে তার সম্পর্কে আজকে আলোচনা করব। ঠিক আছে, প্রথমে দেখো যে আমলা বা রাষ্ট্রকৃত কাদের বলা হয়। দেখো
আমলা বা রাষ্ট্রকৃতক দুটি কিন্তু একই, ঠিক আছে। পরীক্ষায় যদি আসে যে আমলা বলতে কাদের বোঝায় বা রাষ্ট্রকৃতক বলতে কাদের বোঝায়, কোশ্চেনটা কিন্তু একই। তাহলে আমলা কাদের বলা হয়? যে শাসন কার্যে বা সরকারের স্থায়ী কর্মচারীদের বলা হয় কি? যে আমলা। আর স্থায়ী কারা? যেমন ধরো আইএএস অফিসার হয়ে গেল একজন, আইপিএস অফিসার, আইএফএস, ঠিক আছে, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস, এই যে পোস্টগুলি আছে এগুলি হচ্ছে সর্বভারতীয় স্তরের সার্ভিস, ঠিক আছে। তাহলে এই যে পদগুলি, তাহলে এগুলো হচ্ছে আমলা, এদেরকে বলা হয় আমলা। বোঝা গেল? নেক্সট হচ্ছে আমলাতন্ত্র কাকে বলা হয়? দেখো এই যে আমলা আছে যারা কি সরকারের স্থায়ী কর্মচারী, তাহলে এই সরকারের স্থায়ী কর্মচারী অর্থাৎ আমলাদের দ্বারা পরিচালিত প্রশাসনিক ব্যবস্থাকেই বলা হয় আমলাতন্ত্র, ঠিক আছে। তন্ত্র একটা ব্যবস্থা, তন্ত্র মানে একটা ব্যবস্থা, তাহলে আমলাদের দ্বারা পরিচালিত যে প্রশাসনিক ব্যবস্থা তাকেই বলা হয় আমলাতন্ত্র। বোঝা গেল? বিউরোক্রেসি। এবার দেখো যে এই আমলাতন্ত্রকে কেন স্থায়ী প্রশাসনের অংশ বলা হয়, এটা কিন্তু 2 মার্কসের ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসতে পারে। যে এই যে আমলাতন্ত্র, এই আমলাতন্ত্রকে কেন স্থায়ী প্রশাসনের অংশ বলা হয়? একটু আগে আলোচনা করলাম, একটা হচ্ছে স্থায়ী হয়, একটা অস্থায়ী হয়। প্রশাসনের একটা স্থায়ী একটা অস্থায়ী, তাহলে স্থায়ী হচ্ছে অরাজনৈতিক অংশ অর্থাৎ এই যে আমলাতন্ত্র। তাহলে এরা কেন স্থায়ী? এর জন্যই স্থায়ী 5 বছর অন্তর অন্তর যখন নির্বাচন হয়, লোকসভা নির্বাচন হয়, বিধানসভা নির্বাচন হয়, লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে আসেন, তারপরে বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী নতুন আসেন, তাহলে প্রত্যেক 5 বছর অন্তর অন্তর যদি সরকারের পরিবর্তন ঘটতে পারে, ঠিক আছে, সরকারের পরিবর্তন ঘটলেও এই যে আমলা যে আছে অর্থাৎ রাষ্ট্রকৃতক যা আছে তাদের কিন্তু পরিবর্তন ঘটে না, তারা কি বদলে যায়। ধরো সরকারের পরিবর্তন ঘটে গেল, এবার ধরো বিজেপি সরকার আছে, পরের বার অন্য পার্টির সরকার এসে বলল, এর জন্য কি যারা রাষ্ট্রকৃতক ছিল, যারা আইপিএস অফিসার আইএএস অফিসার ছিল বা অন্য কোনো পদে ছিল, তারা কি রিজাইন দিয়ে দিবে? তাদেরও কি পরিবর্তন হবে? তা তো নয়। তাহলে এটার জন্যই বলা হয় যে আমলাতন্ত্রকে স্থায়ী প্রশাসনের অংশ, কারণ সরকারের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাদেরকে কিন্তু পরিবর্তন করা হয় না, তারা স্থায়ীভাবে তাদের কার্য সম্পাদন করে যায়, তাই না? তো এর জন্যই বলা হয় এই আমলাতন্ত্রকে স্থায়ী প্রশাসনের অংশ। এবার দেখো যে বৈশিষ্ট্য, এই আমলাতন্ত্রের বৈশিষ্ট্য কি কি, এটা কিন্তু 6 মার্কসে আসতে পারে। ফার্স্ট হচ্ছে স্থায়িত্ব। তাহলে আমলাতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে স্থায়িত্ব। সরকার বদলে যাক, সরকার পরিবর্তন হয়ে যাক, কিন্তু আমলাতন্ত্রের যে আমলারা আছে তারা কিন্তু বদলাবে না, তারা নিজেদের কাজ তারা সুষ্ঠুভাবে প্রতিনিয়ত ধারাবাহিকভাবে করে যাবে, তাই না? তাহলে এর জন্য এটা বলা হয় স্থায়িত্ব। নেক্সট বৈশিষ্ট্য হচ্ছে নিরপেক্ষতা। তাহলে আমলাতন্ত্রের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে নিরপেক্ষতা, অর্থাৎ নিরপেক্ষ থেকে কাজ করবে, এমন না যে একটা পার্টির হয়ে কাজ করবে, পার্টির স্বার্থে কাজ করবে। নিরপেক্ষতা মানে কি? ইমপার্শিয়ালিটি, কোনো পার্শিয়ালিটি করবে না। যেমন তোমরা 3rd সেমিস্টারে পড়েছিলে জোট নিরপেক্ষ আন্দোলন, তাই না? জোট নিরপেক্ষ মানে ঠান্ডা যুদ্ধের সময় 2টি জোট ছিল, তাই না? একটা সমাজতান্ত্রিক রাষ্ট্রের জোট, একটা পুঁজিবাদী রাষ্ট্রের জোট। তাহলে ভারত এবং অন্যান্য যে দেশগুলি ছিল তারা ঠিক করেছিল যে না, আমরা কোনো জোটেই যোগ দেবো না, আমরা নিরপেক্ষভাবে স্বাধীনভাবে নীতি প্রণয়ন করব, তাই না? তাহলে এরকম এখানে নিরপেক্ষতা অর্থাৎ এখানের মধ্যে কোনো আমলা বা কোনো রাষ্ট্রকৃতক সরকারি যে কর্মচারীরা আছে তারা কোনো রাজনৈতিক দলের হয়ে কিন্তু কাজ করবে না, কোনো রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য কাজ করবে না, ঠিক আছে? তাদেরকে যা কার্য সম্পাদন করার জন্য দেওয়া হবে সেটা তারা সুষ্ঠুভাবে কার্য সম্পাদন করবে নিরপেক্ষভাবে। ধরো একজন অফিসার, ধরো প্রত্যেকটা ডিস্ট্রিক্টে জেলা থেকে থাকে ডিএম থাকে, তোমরা জানো প্রত্যেকটা জেলাতে ডিএম থাকে, তাই তো? ডিএম অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তাই না? কালেক্টর বলা হয়, অনেকে বলে কালেক্টর। তাহলে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টেও আছে, এমন কোচবিহারে আছে, সব জেলাতে কি থাকে? একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থাকে, আর তিনি একজন আইএএস অফিসার হয়, ঠিক আছে? ডিএম একজন আইএএস অফিসার হয়। ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস ইউপিএসসি পরীক্ষার মাধ্যমে হয়, তাই না? তোমরা জানো যে ইউপিএসসি একটা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, ঠিক আছে? এই কমিশন কিন্তু পরীক্ষা কন্ডাক্ট করে, এই পরীক্ষা দিয়েই কিন্তু মানুষ আইএএস অফিসার হয়, আইপিএস অফিসার হয়, আইএফএস,
এই পদগুলি পেয়ে থাকে, ঠিক আছে। অল ইন্ডিয়া লেভেলে হয় এক্সামটা। তাহলে এই যে আইএএস অফিসার, তিনি একজন রাষ্ট্রকৃতক, মানে তিনি একজন আমলা। তাহলে এখন সে যেই জেলায় আছে, যেই জেলার তিনি প্রশাসক, এখন সেই জেলার মধ্যে যেই পার্টি আছে বা ওই জেলার মধ্যে যে বিধায়ক আছে, তিনি যদি বিজেপির হয়ে থাকে, এখন যদি পরবর্তীতে নির্বাচনে যদি অন্য পার্টির লোক এসে যায়, তাহলে এমন তো দল পরিবর্তন হবেই, তাই না? যেহেতু আমাদের ভারত একটা গণতান্ত্রিক দেশ, এখানে প্রত্যেকটা পার্টি ইলেকশনে নির্বাচনে দাঁড়াতে পারে আর তারা জিততে পারে। তাহলে এখন যদি ডিএম কোনো একটা পার্টির পার্সিয়ালিটি করে, সেই পার্টির হয়ে কাজ করে, তাহলে অন্য যখন পার্টি আমাদের ডিস্ট্রিক্টে বা কোনো একটা ডিস্ট্রিক্টে কাজ করবে, জিতে আসবে, তখন তার জন্য কি কাজ করবে না? তাহলে এর দ্বারা কী হবে? প্রশাসন ভালো মতো কাজ করতে পারবে না, তাই না? তাহলে আমলাদের কিন্তু নিরপেক্ষভাবে কাজ করতে হয়, যাতে প্রশাসন সুষ্ঠুভাবে পরিচালিত হয়। সেই জেলার মধ্যে, আমাদের জেলা আলিপুরদুয়ারে যেই পার্টি থাকুক না কেন, সেই প্রশাসককে কোনো পার্টির স্বার্থে কাজ না করে নিজের কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করতে হবে, নিরপেক্ষভাবে, ঠিক আছে? এটা হচ্ছে আমলাদের একটা বৈশিষ্ট্য, মেন বৈশিষ্ট্য, ইম্পার্শিয়ালিটি। নেক্সট হচ্ছে যে নিরবিচ্ছিন্নতা। দেখো, সরকার যাবে আসবে, কিন্তু আমলা হচ্ছে এমন একটা গুরুত্বপূর্ণ আর কি সরকারের কর্মচারী যাদের বলা হয়, তারা কিন্তু নিজেদের কাজ সুষ্ঠুভাবে করে যাবে, তারা একটা ধারাবাহিকতা বজায় রাখবে প্রশাসনের। এমন না যে নির্বাচন হলো, কোনো একটা পার্টি জিতে এলো, তারা নতুন আমলা নিযুক্ত করে দিল, আরেকজন পার্টি আসলো, নতুন রাষ্ট্রকৃত নিযুক্ত করে দিল, তাহলে প্রশাসনের মধ্যে ব্যাঘাত ঘটবে না, কাজ কিন্তু সুষ্ঠুভাবে পরিচালনা করা যাবে না সারা দেশে, ঠিক আছে? পার্টি আসবে যাবে, পরিবর্তন হবে, সরকারের পরিবর্তন ঘটবে, কিন্তু সারা দেশে প্রশাসনটা এই আমলাদের ওপর কিন্তু নির্ভর করে চলছে, তাই না? তাহলে আমলারা কিন্তু নিরবিচ্ছিন্নভাবে ধারাবাহিকভাবে তাদের কার্য সম্পাদন করে যাবে। নেক্সট হচ্ছে দায়িত্বশীলতা। তাহলে এই আমলাতন্ত্র যে আছে, ঠিক আছে, আমলাদের দ্বারা পরিচালিত যে প্রশাসনিক ব্যবস্থা, সেটাই হচ্ছে আমলাতন্ত্র। তাহলে এই আমলারা কিন্তু দায়িত্বশীল থাকে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপরে। যেমন ডিএম আছে একটা জেলাতে, তার নিচে আরও কর্মচারী কাজ করে, তাই না? তাহলে সেই যে নিচের কর্মচারী, তারা ডিএমের ওপর আর কি, ডিএমকে জবাবদিহি করতে হয় যে সে কী কাজ করলো কি না করলো। ডিএম সেই জেলার অন্যান্য পদস্থ যে কর্মচারী, তাদেরকে জবাবদিহির জন্য বলে না যে এই কাজটা সম্পাদন করতে, তাহলে সেই কাজ সম্পাদন হয়েছে কি না সেটা দেখা কাজ ডিএমের। তাহলে এটাই হচ্ছে যে যারা এই আমলা, তারা কিন্তু তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জবাবদিহি করতে হয়, এবং দরকার পড়লে সেই বিভাগীয় যে মন্ত্রী আছে তাদেরকেও কিন্তু জবাবদিহি করতে হয়, তাদের কাছে দায়িত্বশীল থাকতে হয়। তাহলে দায়িত্বশীলতা, এটা হচ্ছে আরেকটা বৈশিষ্ট্য। নেক্সট হচ্ছে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ। তাহলে আমলাতন্ত্রের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ। আমলাকে বা রাষ্ট্রকৃতককে কিন্তু এমনি এমনি নিয়োগ করবে না, নির্বাচনের মাধ্যমে না, যে একজন রাজনৈতিক দলের একজন ছেলে আছে তাকে নিয়োগ করে দেখ, এমন কিন্তু না। তার যোগ্যতার ভিত্তিতে নিয়োগ করা উচিত, তাই না? কম্পিটিটিভ এক্সাম করা হবে, কন্ডাক্ট, যেমন ইউপিএসসি বললাম, এটা অল ইন্ডিয়া লেভেলে। আরটা আছে স্টেট পিএসসি, ঠিক আছে? স্টেট পিএসসি এটাও কন্ডাক্ট করে রাজ্যে, প্রত্যেকটা রাজ্যে স্টেট পিএসসি রাজ্যের যে কৃতকরা আছে তাদেরকে নিয়োগ করে। যেমন আমাদের রাজ্যে ওয়েস্ট বেঙ্গল পিএসসি, এভাবে বিহারে বিপিএসসি, তারপরে ইউপি উত্তরপ্রদেশে ইউপিপিএসসি। তাহলে এইভাবে প্রত্যেকটা রাজ্যে কিন্তু তাদের রাজ্যের মধ্যে যে কৃতকদের নিয়োগ করা হয় তাদের জন্য এই সংস্থা থাকে, বডি থাকে, যেমন অল ইন্ডিয়া লেভেলে থাকে ইউপিএসসি। তাহলে তারা কিন্তু এক্সাম কন্ডাক্ট করে, আর তাদের দ্বারা মেধাবী যোগ্য দক্ষতা সম্পন্ন ব্যক্তিদের কিন্তু নিয়োগ করে থাকে, যাতে প্রশাসনকে সুষ্ঠুভাবে তারা কার্য আর কি প্রশাসনকে চালাতে পারে। তাহলে এটা হলো যোগ্যতার ভিত্তিতে নিয়োগ। কিন্তু অনেক জায়গায় তো দেখা যায় কারাপশন চলছে, ঘুষ দিয়ে চাকরি হয়ে যায়, তাই না? আচ্ছা, সেটা কথা বাদ দাও। এখন দেখো, নেক্সট হচ্ছে এই আমলাতন্ত্রের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে জনকল্যাণ সাধন করা, এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এই আমলাদের, তাই না? আমলারা অর্থাৎ সরকারি যে কর্মচারীরা আছে তারা কাদের জন্য কাজ করেন? সাধারণ মানুষের জন্যই তো, তাই তো?
তুমি একটা সরকারি কোনো অফিসে গেলে সেখানে যে কর্মচারীরা থাকবে তারা কিন্তু কোনো এক্সাম দিয়েই সেখানে বসেছে, আর তারা আমাদের জন্যই কাজ করছে। তুমি এখন বিডিও অফিস চলে যাও কোনো কাজের জন্য, তোমরা তো যাই, তাই না? বিডিও অফিস বলো, এসডিও অফিস বলো, সেখানে যাও তোমরা অনেক কাজে। তাহলে সেখানে যে অফিসাররা থাকে তারা আমাদের জন্যই কাজ করছে, তাই না? তাহলে জনকল্যাণ সাধন করা অর্থাৎ জনগণের এই স্বাস্থ্য দিক থেকে হতে পারে, শিক্ষা, কৃষি, পরিবহন, বিভিন্ন দিক থেকে তারা কিন্তু বিভিন্ন কাজে তারা যুক্ত থাকে এবং তারা কিন্তু জনগণের সেবা করে থাকে। তাহলে এটা হয়ে গেল আমলাতন্ত্রের বৈশিষ্ট্য। ঠিক আছে, 6 মার্কসের আসতে পারে বা 2 মার্কসেরও আসতে পারে। ঠিক আছে, এখন তোমরা কিন্তু এটা 6টি পয়েন্ট দিয়ে শিখে রাখবে। এবার আলোচনা করব এই আমলাতন্ত্রের ক্ষমতা, কার্যাবলী এবং ত্রুটি। এখন দেখো এই আমলাতন্ত্রের ক্ষমতা ও কার্যাবলী। ফার্স্ট হচ্ছে সরকারি নীতি বাস্তবায়ন। তাহলে আইন বিভাগ বা সরকার যেই নীতি বা আইন কানুন প্রণয়ন করে থাকে সেটাকে কার্যকর করা অর্থাৎ বাস্তবে রূপায়ণ করা কার দায়িত্ব? এই আমলাতন্ত্রের দায়িত্ব, অর্থাৎ সেটাকে এক্সিকিউট করা। নেক্সট হচ্ছে যে আইন প্রণয়নে সহায়তা দান। তাহলে আইন প্রণয়ন যখন করা হয় তাহলে তার ক্ষেত্রে আইন প্রণয়ন বলতে গেলে তো মন্ত্রীরা করে থাকে, তাই না? মন্ত্রীরা কোনো একটা লোকসভাতে বা বিধানসভাতে বিল উত্থাপন করে, আর সেই বিলটাই পরে যদি দুটি কক্ষেই পাশ হয়ে যায়, লোকসভা রাজ্যসভায় বা বিধানসভাতে যদি পাশ হয়ে যায়, তখন সেটা যখন রাজ্যের ক্ষেত্রে রাজ্যপালের স্বাক্ষরের পরে আইনে পরিণত হয়ে যায়, আর লোকসভা এবং রাজ্যসভা সেখানে যদি পাশ হয়ে যায় তখন রাষ্ট্রপতির সিগনেচারের দ্বারা আইনে পরিণত হয়ে যায়। তাহলে সেই যে আইনের খসড়া যে বানানো হয়, সেই খসড়া কি মন্ত্রীরা তৈরি করে? মন্ত্রীরা কিন্তু অতটা জ্ঞানী হয় না, ঠিক আছে? নেতা মন্ত্রীরা অতটা জ্ঞানী হয় না। তারা কিন্তু এই যে আমলা যে আছে, আমলা যেমন আইএএস অফিসার, ঠিক আছে, তাদের সাহায্য নিয়ে কিন্তু তারা সেগুলি করে থাকে, আইন তৈরি করে থাকে। কারণ ইউপিএসসির পরীক্ষা দিয়ে যারা বের হয় এক একজন কিন্তু বলতে পারো যে গুগলের মতো মাথা। তুমি গুগলে যেমন টাইপ করবে উত্তর এসে পড়বে, ওদেরকে যা প্রশ্ন করবে তারা এমনি বলে দেবে, এতটা তারা মেধাবী, সব পড়া শেষ। তাহলে এর জন্য কিন্তু নেতা মন্ত্রীরা যখন কিছু নীতি আইন কি প্রণয়ন করে তখন কিন্তু তাদেরকে দিয়েই, তাদের সাহায্য নিয়েই, ঠিক আছে, সেই আমলাদের সাহায্য নিয়েই কিন্তু তারা আইন প্রণয়ন করে থাকে। তাহলে আমলাদের আরেকটা কাজ। নেক্সট হচ্ছে যে তথ্য সরবরাহ ও পরামর্শ দান। তাহলে আমলাতন্ত্রের এই আমলারা আরেকটা কাজ করে থাকে, সেটা হচ্ছে তথ্য সংগ্রহ করা। আমলারা বিভিন্ন তথ্য সংগ্রহ করলো, বিভিন্ন রিপোর্ট সংগ্রহ করলো, সেটাকে সরকারের কাছে পেশ করলো, আর তার ভিত্তিতে পরামর্শ দিল সরকারকে কি করা উচিত, ঠিক আছে, জনগণের কী কী সমস্যা আছে আর সেই সমস্যাকে কীভাবে সমাধান করা উচিত, কীভাবে নীতি প্রণয়ন করলে ভালো হবে। তাহলে এই সমস্ত কিছু করে থাকে কারা? এই আমলারা, ঠিক আছে। নেক্সট হচ্ছে যে জনসেবা। আমলাতন্ত্রের কাজ জনসেবা। আমলাতন্ত্র বলো বা কোনো নেতা মন্ত্রী যাই বলো, তারা আমাদের জন্যই কাজ করে, জনগণের জন্যই কাজ করে, তাই না? শিক্ষার ক্ষেত্রে, পরিবহনের ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রে সব দিক থেকে কিন্তু আমলারা কাজ করে থাকে জনগণের জন্য, জনগণের সেবার জন্য। তারা বিভিন্ন পরিকল্পনা করে, তাই না? কোনো প্রকল্প আনলো, কোনো প্রজেক্ট বসালো, সেটা রূপায়ণ করা সেই আমলাদের কাজ। নেক্সট হচ্ছে যে অভ্যন্তরীণ প্রশাসন পরিচালনা। তাহলে অভ্যন্তরীণ যে প্রশাসন সেটাকে পরিচালনা করা আমলাতন্ত্রের আরেকটা কাজ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার কাছে দায়িত্ব থাকে এই কাজটা করার, সে তার নিচের যে কর্মচারীরা আছে তাদেরকে দায়িত্ব দেয়, তারা তার নিচের দেয়। এইভাবে কিন্তু আর কি ধাপে ধাপে প্রশাসন যে আছে তা ধাপে ধাপে কিন্তু একটা কাজ করে থাকে তারা। তাহলে একজন নিম্নকক্ষ আর কি নিম্নের যে কর্মচারীরা আছে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দায়বদ্ধ থাকে। এইভাবে কিন্তু প্রশাসনটা চলছে, অভ্যন্তরীণ প্রশাসন। তাহলে এই আমলাতন্ত্রের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে অভ্যন্তরীণ প্রশাসন পরিচালনা করা। নেক্সট হচ্ছে যে জাতীয় স্বার্থ রক্ষা। তাহলে জাতীয় স্বার্থ রক্ষা করা, ন্যাশনাল ইন্টারেস্টকে প্রাধান্য দেওয়া কিন্তু এই আমলাদের কাজ। আমলারা এমন না যে কোনো রাজনৈতিক দলের স্বার্থে কাজ করবে, কোনো গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব চলছে সেই দ্বন্দ্বের মধ্যে নিজের স্বার্থ খুঁজবে না, সবসময় রাষ্ট্রের স্বার্থকে দেখবে, সেই দেশের ইন্টারেস্টকে দেখবে, ন্যাশনাল ইন্টারেস্টকে দেখবে। সে কি পদক্ষেপ নেবে যাতে সেই পদক্ষেপটায় ন্যাশনাল ইন্টারেস্ট বজায় থাকে, ঠিক আছে, কোনো একটা পদক্ষেপ নেওয়ার ফলে যাতে জাতীয় স্বার্থ রক্ষা হয় সেটা কিন্তু দেখা হবে। তাহলে এই হয়ে গেল আমলাতন্ত্রের ক্ষমতা আর কার্যাবলী। নেক্সট হচ্ছে দুটি ত্রুটি, ঠিক আছে, 2 মার্কসের আসতে পারে, ত্রুটি তোমাদের 6 মার্কসের দেবে না, তাই আমি শুধুমাত্র দুটি ত্রুটি বলে দিচ্ছি।
যে এই আমলাতন্ত্রের দুটি ত্রুটি কী কী, একটা হচ্ছে দায়িত্বহীনতা। তাহলে এখন কিন্তু দেখা যায় যে যে আমলারা আছে, যে সরকারি যে কর্মচারীরা আছে, তারা দায়িত্বহীন হয়ে যাচ্ছে, অর্থাৎ তারা কোনো পলিটিক্যাল পার্টির হয়ে কাজ করছে, পার্সিয়ালিটি করছে। আমলাতন্ত্রের বৈশিষ্ট্য কি হওয়া উচিত? নিরপেক্ষতা, ইম্পার্সিয়ালিটি। তারা কি নিরপেক্ষভাবে স্বাধীনভাবে কাজ করবে, সরকারের নীতি রূপায়ণ করবে, তারা জনগণের জন্য কাজ করবে, কিন্তু তা না হয়ে এখন বর্তমানে দেখা যাচ্ছে যে অনেক জায়গায় সরকারের বলতে যেই পার্টি থাকে কোনো একটা পার্টির হয়ে কাজ করছে। তাহলে এটা কি ঠিক? ঠিক না, এটা একটা ত্রুটি। নেক্সট হচ্ছে যে অহংবোধ। ঠিক আছে, অহংবোধ। এই যে সরকারি যে কর্মচারীরা আছে, যাদেরকে বলা হয় আমলা বা রাষ্ট্রকৃতক, তাদের মধ্যে একটা অহংকার এসে যায় যে তারা সাধারণ যে মানুষেরা আছে তাদের থেকে নিজেদেরকে একটু উচ্চ শ্রেষ্ঠ মনে করে। তারা আসলে কিন্তু সিভিল সার্ভেন্ট, ধরো তারা কি জনগণের জন্যই তো কাজ করে, তাই না? জনগণের সেবা করার জন্যই তো তাদেরকে নিয়োগ করা হয়েছে, কিন্তু তারা কি করে? তাদেরকে জনগণের থেকে শ্রেষ্ঠ মনে করে। তাহলে এই যে তাদের মধ্যে একটা অহংকার বোধ এসে পড়ে, অহংবোধ, যে তারা সরকারি কর্মচারী, তারা মেধাবী, তারা আর কি শিক্ষিত অনেক, তাহলে এটা কিন্তু ঠিক না। ঠিক আছে, তাহলে এই যে অহংবোধ, এটা কিন্তু জনগণের থেকে সরকারি কর্মচারীদের কিন্তু অনেকটা দূরত্ব বাড়িয়ে দিচ্ছে। এখন অনেক যে জনগণরা আছে তারা কিন্তু সরকারি কোনো অফিসে যেতে অনেকে দ্বিধাবোধ করে। কিসের জন্য? এই যে সরকারি কর্মচারীদের ব্যবহার ভালো নয় অনেক জায়গায়। ঠিক আছে, তাদের মধ্যে একটা অহংবোধ আসে যে তারা শ্রেষ্ঠ নিজেদেরকে মনে করে। তাহলে এটা হয়ে গেল ত্রুটি। ঠিক আছে, তাহলে এই দুটি ত্রুটি মনে রাখবে, 2 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। তাহলে এই হয়ে গেল তোমাদের স্থায়ী কার্যনির্বাহী হিসেবে আমলাতন্ত্রের সমস্ত আলোচনা। ঠিক আছে, তাহলে এইখান থেকে 6 মার্কসের কোশ্চেন কী কী আসতে পারে? যে স্থায়ী যে এই কার্যনির্বাহী হিসেবে আমলাতন্ত্র আছে, এর বৈশিষ্ট্য আলোচনা করো 6 মার্কসের। আর আসতে পারে যে এই আমলাতন্ত্রের ক্ষমতা ও কার্যাবলী, এই দুটি 6 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। আর 2 মার্কসের জন্য আমলা কাদের বলা হয়, আমলাতন্ত্র কি, তারপরে আমলাতন্ত্রকে স্থায়ী প্রশাসনের অংশ বলা হয় কেন, আর ত্রুটি। বোঝা গেল? তাহলে নেক্সট দিন আমরা শুরু করব হচ্ছে আইন বিভাগ। সরকারের 3টি বিভাগ, শাসন বিভাগ, আইন বিভাগ আর বিচার বিভাগ। শাসন বিভাগ আজকে শেষ, নেক্সট দিন থেকে আমরা শুরু করব আইন বিভাগ। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটি কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবে। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো, আর যারা চ্যানেল নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকনে ক্লিক করে রাখো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।